আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের প্রবলেম বেসড লার্নিং ক্লাসের 3 নাম্বার ক্লাস। এটা তো আমরা বলতেছিলাম যে প্রশ্নগুলো একটা নিয়মটা বলতেছিলাম, আগে প্রশ্নটা ভালো করে পড়বা, প্রশ্নের কয়টা অংশ আছে সেই অংশগুলো দেখবা, পরে উত্তর দেওয়া শুরু করবা। তোমরা করো কি, প্রশ্নটা দেখেই উত্তর আরম্ভ করে দাও, পরে দেখা যায় অর্ধেক অংশ তোমরা পড়োই নাই, হ্যাঁ, আনসারটা ইনকমপ্লিট থেকে যায়। পুরোটা প্রশ্ন হাতে নিয়ে পড়বা, অথবা অনেক সময় স্যাররা পড়ে, ওইভাবে আর কি প্রশ্নটা পড়বা। তো একটা প্রশ্ন দেখি আমরা নমুনা হিসাবে। You are asked to perform a screening for diabetes mellitus in a community. Whom will you select as your target population? তাই না? ডায়াবেটিস রোগী তুমি স্ক্রিন করবা, সবাইকে তো স্ক্রিনিং আমরা করব না, কাদের কাদের আমরা স্ক্রিনিং করব, টার্গেট কারা, সেইটাই আর কি প্রশ্নটা। তাহলে এখান থেকে চলে যাবে যে নন কমিউনিকেবল ডিজিজ কাকে বলে, কমিউনিকেবল ডিজিজ কাকে বলে, নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কি পার্থক্য, হ্যাঁ, ওইভাবে কিন্তু প্রশ্ন চলে আসবে। তারপরে হোয়াট আর দ্য কি সেটস অফ নন কমিউনিকেবল ডিজিজ, এইভাবে প্রশ্নগুলো হবে কিন্তু। তো এখানে বলতেছে যে স্ক্রিনিং করবা ডায়াবেটিস মেলাইটাস কাদের। অনেক সময় দেখা যায়, আমি আগেও বলছি যে অনেক সময় যে প্রশ্নটা এখানে আছে সারা করবে কি, সেই প্রশ্নটা না ধরে আশেপাশে অন্য প্রশ্ন ধরে, দেখে যে তুমি পুরোটা জিনিস পড়ছো কিনা। আমরা কিন্তু তাই করি। তাহলে এখানে বলতেছে যে টার্গেট পিপুল কারা স্ক্রিনিং এর, এটা প্রশ্নটা নাও ধরতে পারে, ডায়াবেটিস এর অন্য দিকে চলে যেতে পারে। আবার ওখানে ধরতে পারে যে স্ক্রিনিং কাকে বলে, ডায়াগনস্টিক টেস্ট কি, হ্যাঁ, স্ক্রিনিং এর সাথে ডায়াগনস্টিক টেস্টের পার্থক্য কি, টাইপস অফ স্ক্রিনিং কি, এই ভুল ধরতে পারে। তো দেখা যায় যে আসল প্রশ্ন না ধরে অন্য কিছু ধরতে পারে, এগুলো রেডি রাখবা। আর এমনি তো আমরা জানি যে তারা বলতেছে যে ডায়াবেটিসের জন্য টার্গেট কারা। এক নাম্বার যদি বলি আমরা যে মোর দেন 40 ইয়ার্স, তারপর পজিটিভ হিস্ট্রি, যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, তারপরে ওবেসিটি, হ্যাঁ, ওবেস পার্সনদের, তারপর মনে করো ওমেন এক্সেস ওয়েট গেইন ডিউরিং প্রেগনেন্সি, মানে হচ্ছে জিডিএম বলি না, যে আমরা প্রেগনেন্সিতে যদি মহিলার ওজনটা বেশি বেড়ে যায় তাহলে সে স্ক্রিনিং এর আওতায় আসবে ডায়াবেটিস আছে কিনা। তাহলে নিশ্চয়ই তোমার জানতে হবে এখন যে তোমার প্রেগনেন্সিতে ওজন কতটুকু বাড়বে। নর্মালটা না জানলে তো তুমি আপনার বুঝবে না। সেটা আমরা জানি যে ফার্স্ট ট্রাইমেস্টারে বিভিন্ন এইজ, হ্যাঁ, কত মাসে কতটুকু ওজন বাড়বে, টোটাল ওয়েট গেইন কতটুকু হয় একটা প্রেগনেন্ট লেডির, সাধারণত 10 থেকে 12 কেজির মতো বাড়ে, তাই না? এটা আমরা এমসিএইচ ক্লাসে পড়ছি, কোন মাসে কতটুকু বাড়ার কথা। যদি অ্যাবনরমালি বাড়তে থাকে ওজনটা, তাহলে আমরা ডায়াবেটিসের স্ক্রিনিং এর জন্য নিয়ে আসবো। পরে দেখো একটা প্রশ্ন এরকম হতে পারে, মেনশন মেথডস অফ কমিউনিকেশন, লেকচার ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন, জাস্টিফাই, সাজেস্টস ইটস মেরিটস এন্ড ডিমেরিটস। তাহলে এখান থেকে দেখো কমিউনিকেশন চ্যাপ্টারটা আমরা পড়ছি, হেলথ এডুকেশন পড়ছি, কমিউনিকেশন কাকে বলে, ওয়ান ওয়ে কোনটা, টু ওয়ে কোনটা, লেকচারটা ওয়ান ওয়ে, লেকচার ওয়ান ওয়ে হলে তার সুবিধা কি অসুবিধা কি। মূল মূল কথাটা আমরা জানি যে যদি লেকচারের মেথডের মধ্যে ওয়ান ওয়ে হইলে সুবিধা কি, সুবিধাটা হলো মেইনলি টিচার একজন একসাথে অনেক স্টুডেন্টের কাছে কমিউনিকেট করতে পারে, একটা কিছু পৌঁছাইতে পারতেছেন, মানে একটা, এটা তোমার হচ্ছে যে মেরিটস, হ্যাঁ, একসাথে অনেকগুলা স্টুডেন্টকে লেকচার গ্যালারি চাই না, টিচার একটা কিছু তথ্য দিতে পারেন। অথবা মনে করো যে রাজনৈতিক বা পলিটিশিয়ান আছে, মাঠে যায়, রাজনৈতিক মাঠে যায় অনেক পিপুলের সামনে, মানুষের সামনে একজন নেতা বক্তৃতা দেয়, তার মেসেজটা পৌঁছা যায় বিভিন্ন শত শত মানুষের কাছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে। অথবা মনে করো যে রেডিওতে কিছু বললো, হ্যাঁ, একটা স্পিচ দিলেন, প্রেসিডেন্ট কিছু বললেন, প্রাইম মিনিস্টার কিছু বললেন, ওইগুলো তো ওয়ান ওয়ে হয়ে যায়। ওয়ান ওয়েতে সুবিধা মেরিটস হচ্ছে যে একসাথে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। দ্বিতীয় অংশটা হচ্ছে কি, ডিমেরিটস কি, ওয়ান ওয়ে এর ডিমেরিটস কি। মূল ডিমেরিটস হচ্ছে এখানে ফিডব্যাক নাই। আমি কমিউনিকেশন দিয়ে গেলাম, অনেক মানুষ শুনলো, বুঝলো, তারা আসলে বুঝলো কিনা, তাদের মাঝখানে কিছু প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, সেই প্রশ্ন, সবার প্রশ্ন শোনার আর সুযোগ হয় না যিনি কমিউনিকেটর অথবা সেন্ডার থাকেন। এর কিন্তু সেই আমাদের কমিউনিকেশন এলিমেন্টের প্রশ্ন চলে যাবে, কয়টা এলিমেন্টস আছে কমিউনিকেশনের, না,
সেন্টার থেকে শুরু করে রিসিভার পর্যন্ত। এখানে ডিমেরিটস হচ্ছে যে মূল ডিমেরিটস হচ্ছে ফিডব্যাক নাই, যারা শ্রোতা আছে বা যারা অডিয়েন্স আছেন, হ্যাঁ, বা যারা তারা জিনিসটা বুঝলো কিনা বা তাদের মনে কত কি ভাব আছে সেটা বোঝা যাচ্ছে না। আর যদি টু ওয়ে হইতো, টু ওয়ে হইলে হয়তো মনে কর যে গ্রুপটা ছোট থাকতো, 2 জন 3 জন থাকতো, বা একজন ডেমনস্ট্রেটর থাকতেন, বা 5 জন 10 জন থাকতো, একজন টিচার থাকতেন, স্মল গ্রুপ ডিসকাশন, তাহলে ফিডব্যাকটা ভালো হয়। তারা কি বললো টিউটোরিয়াল টাইপের আর কি, লেকচার গ্যালারিতে ওয়ান ওয়ে, টিউটোরিয়াল অথবা ডেমনস্ট্রেশন ক্লাসে আমরা বলি টু ওয়ে হইতে পারে, এরকম প্রশ্ন থাকে। তারপরে আরেকটা প্রশ্ন দেখো, এরকম হয় অনেক সময়, ইন এ সেন্সাস the population was counted according to usual site of residence. What type of census it was? Mention the uses of census. তাহলে আমরা এটা পড়ছি, এটা কোথায় পড়ছি আমরা? ডেমোগ্রাফিতে পড়ছি, তাই না? সেন্সাস। তাহলে এখানে এই প্রশ্ন থেকে কিন্তু অন্য প্রশ্ন ধরবে যে সেন্সাস কাকে বলে, টাইপস অফ সেন্সাস কি, যে আমরা জানি যে ডি ফ্যাক্টর ডি জিওর, তাহলে কিন্তু প্রশ্ন উত্তরটা চলে আসলো। মেনশন দ্য ইউজ অফ সেন্সাস, সেন্সাসের কি কি ইউজ আছে, এই প্রশ্ন কিন্তু রিটেনও আসে, এরকম কাছাকাছি প্রশ্ন। সেন্সাসের ব্যবহার আমরা অনেকগুলা ব্যবহার জানি, আদম সময়তে কি কি ব্যবহার করা হয়। এখানে একটা প্রশ্ন যে সেন্সাস আর স্যাম্পলের মধ্যে পার্থক্য কি? আমার বায়োস্ট্যাটিস্টিক্সে পড়ছি না স্যাম্পল, আর এখানে হচ্ছে সেন্সাস। যদিও ওই প্রশ্নটা অনেকটা ওই পোস্ট গ্রাজুয়েশন লেভেলের, তারপরে আমরা একটু এখানে জিজ্ঞাসা করা হয়। সেন্সাসে হচ্ছে কি ওই দেশের কোনো মানুষ অথবা যত লোক আছে আমার আন্ডারে, যাদের উপরে আমি স্টাডি করব, তাদের কেউই বাদ যাবে না, শতকরা 100 জনেরই কাছে আমি যাব, 100 জনকে গণবো, 100 জনের মতামত নিব, সেটা হচ্ছে সেন্সাস বা সেন্সাস টাইপ। আর স্যাম্পলিং হচ্ছে সবার কাছে যাওয়া সম্ভব হয় না, হ্যাঁ, একটা রিপ্রেজেন্টেটিভ পার্টির কাছে আমি যাব, মনে করি 100 জন ছাত্র আছে, তার কাছে আমি 10 জন ছাত্রের কাছে যে 100 জনের সম্বন্ধেই আমি জানবো, কিন্তু যাবো 10 জনের কাছে। আর যদি 100 জনের কাছেই যাইতাম মতামত নেওয়ার জন্য, তাহলে সেটা হয়ে যেত সেন্সাস। এটুকু মনে রাখলে চলবে, সেন্সাস আর স্যাম্পলের মধ্যে পার্থক্য। পরে দেখো একটা প্রশ্ন এরকম থাকে, 16 years old child with rheumatic fever has come to you. What secondary preventive measures will you suggest for him? দেখো তাহলে এখানে চলে আসলো কি রিউমেটিক ফিভারের ব্যাপারটা, কিন্তু তো আমরা পড়ছি এগুলো না, যে তার রিউমেটিক ফিভারের ক্রাইটেরিয়া গুলো পড়ছি, মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া, তারপরে ট্রিটমেন্ট, প্রিভেনশন সবই পড়ছি। কিন্তু চাচ্ছে কোনটা সেকেন্ডারি প্রিভেন্টিভ মেজার। তাহলে এখান থেকে প্রশ্নটা কিন্তু চলে যাবে একটু ঘুরে, যে প্রিভেনশন কাকে বলে, হোয়াট আর দ্য টাইপস অফ প্রিভেনশন, হ্যাঁ, আর নেম দ্য ইন্টারভেনশন অফ প্রিভেনশন। যে আমরা যে প্রিভেনশন গুলো বললাম 3 ধরনের, অথবা আজকাল বলি 4 রকমের, না, প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টারশিয়ারি প্রিভেনশন, তাই না? কোন প্রিভেনশনে কি কি ইন্টারভেনশন দিব, এইভাবে কিন্তু আমরা আলোচনা করছি। প্রিভেনশনের উপরে একটা বড় প্রশ্ন হয়, ইভেন কম্পালসারি প্রশ্ন থাকে একটা তোমাদের, সেটাও কিন্তু প্রিভেনশনের উপরে চলে আসে। হ্যাঁ, যদি প্রিভেনশনের ক্লাস আলাদা হলে বলা যাবে। তাহলে টাইপস গুলো আমরা জানলাম প্রিভেনশনের, একটা দুইটা করে এক্সাম্পল জানবো, আর একটা দুইটা করে ইন্টারভেনশন জানবো। হ্যাঁ, তাহলে এখানে বলছে যে সেকেন্ডারি প্রিভেন্টিভ মেজারটা কি, তাহলে সেকেন্ডারি প্রিভেনশন কাকে বলে এটা আমরা জানতে হবে। এখানে তাহলে 16 বছর একটা বাচ্চা রিউমেটিক ফিভার হয়েছে, তার সেকেন্ডারি প্রিভেনশন কি দিব? আমরা জানি যে সেকেন্ডারি প্রিভেনশন দেওয়ার জন্য আমরা কি ইউজ করি? পেনিসিলিন, হ্যাঁ, ইনজেকশন ফর্মে হোক বা ট্যাবলেট ফর্মে হোক। আর যদি রিঅ্যাকশন হয় পেনিসিলিন, তাহলে আমরা কি করি? ইরাইথ্রোমাইসিন ইউজ করি। এইগুলো পরীক্ষার সময় জানতে চাই। এখন দেখো কথার পেঁয়াজটা কি হয়েছে, 16 বছর বয়স, সে তুমি কতদিন তাকে ইনজেকশনটা দিবা, তাই না? এটাই কিন্তু মূল কথা। এতবার ক্লাসে বলি, তারপরেও তোমরা ডাক্তার হওয়ার পরেও প্রায় প্রতিদিনই জুনিয়র ডাক্তাররা ফোন করো, স্যার এই ট্রিটমেন্টটা কতদিন দিব, ট্রিটমেন্টটা কতদিন দিব। ফর্মুলাটা যদি মনে রাখো তাহলে তো সমস্যাটা হয় না। গ্রস ফর্মুলাটা এরকম, আমরা বলছিলাম যে মিনিমাম 5 বছর একটা কথা, আরেকটা হইলো আপ টু 18 ইয়ার্স, আরেকটা হইলো যদি কোনো কোমরবিড কন্ডিশন থাকে। এই 3টা কথা মনে রাখলে কিন্তু আর পেস লাগবে না। দেখো কি কথা বললাম,
মিনিমাম 5 বছর আপ টু 18 ইয়ার্স আর কোমরবিড কোনো কন্ডিশন আছে কিনা। দেখি তিনটাতে আমরা ফিট করি। এখানে কি বলছে রে, 16 বছর বাচ্চাটার বয়স, তাকে কত বছর পর্যন্ত আমি প্রিভেন্টিভ ইনজেকশনটা দিয়ে যাব, থেরাপিটা দিব। তাহলে আমরা একটা কথা বলছিলাম যে 18 বছর বয়স, তাহলে 16 থেকে 18 বছর হলে কতক্ষণ লাগে, 17, 18, 2 বছর। আরেকটা কথা কি বলছি, মিনিমাম 5 ইয়ার্স। তাহলে এখানে কি হইলো, 5 ইয়ার্স কিন্তু হইলো না, তাহলে তার বয়স 16 বছর, তাকে দিতে হবে 16 থেকে 17, 18, 19, 20, 21 বছর পর্যন্ত। 21 বছর পর্যন্ত কিন্তু তাকে ইনজেকশন দিতে হবে। এখানে 18 বছরে ছাইড়া দিলে হবে না। এই তো পরিষ্কার হয়ে গেল কথা। আর যদি মনে করো এখানে বাচ্চাটার বয়স যদি হয়তো 10 বছর, 12 বছর, প্রশ্ন কিন্তু বিভিন্ন ঘুরে ধরো তোমাকে। মনে করো যদি 12 বছরের বাচ্চাটা হইতো, তাহলে আমি কতদিন দিব, যদি 5 বছরের কথা মনে রাখি, 13, 14, 15, 16, 17 হইল না। আর একটা পয়েন্ট বলছি 18 বছর, তাকে তাহলে কিন্তু তাকে 18 বছর বয়স পর্যন্তই দিতে হবে। এই ক্ষেত্রে আমি 6 বছর দিয়ে দিলাম, তাহলে কারো 6 বছর হবে, কারো 10 বছর হবে। হ্যাঁ, মিনিমাম 5 বছর। আবার ওই দিক দিয়ে 18 বছর বয়সের মধ্যে যদি 5 বছর কাভার হয়ে যায় তাহলে আর লাগবে না। আর যদি তার বয়স 16, 17 যাই হোক বা 18ই হোক, তাহলে তাকে আরো মিনিমাম 5 বছর দিয়ে যাইতে হবে। একটু কথা মনে রাখলে তার প্যাচ লাগবে না, আর কোনো প্যাচ নাই। আর এটা বলছিলাম কোমরবিড কন্ডিশন, তার যদি আদার ডিজিজ থাকে, হার্ট কার্ডিয়াক কোনো প্রবলেম থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আরো বেশি লাগবে। তখন আমরা আর তাকে অন্যান্য মেজার্স নিয়ে স্পেশালিস্ট ওপিনিয়ন দিবে, অন্যান্য ব্যাপার স্যাপার করে তার ট্রিটমেন্ট আমরা সেইভাবে নির্ধারণ করব। এটা যদি মনে থাকে, আর প্যাচ লাগাও না, আর আমার কাছে ফোন করবা না তাই এটা কয় বছর দিতে হবে, দুইটা কথা মনে রাখবা। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি। A sample of 100 ml of water was collected from the supply pipe of Kishoreganj municipal area. On laboratory examination, 5 coliform organisms were found in it. Is this water safe for drinking? What are the other criteria set by WHO regarding safe drinking water? দেখো, দুইটা অংশ হইল। এখানে যে পানিটার মধ্যে 5টা কলিফর্ম অর্গানিজম পাওয়া গেল, এটা কি সেফ কিনা, আর সেফ হওয়ার জন্য WHO গাইডলাইনটা কি, অনেকবার আমরা আলোচনা করছি। একদম মুখস্থ রাখবা যে 5টা গাইডলাইন আছে, কয়টা কলিফর্ম থাকবে, কোলাই কয়টা থাকবে, পর স্যাম্পলিং গুলা কতদিন পর পর নিব। হ্যাঁ, এই যে 5টা পয়েন্ট একদম ঠুটস্থ রাখবা, তাইলে এটা উত্তরটা ওখান থেকে চলে আসবে। আর এটাতে বললাম যে এটা ওয়াটারটা অবশ্যই কি প্রশ্ন বলছে, এটা কি সেফ কিনা, না এটা সেফ না, তাহলে 5টা কলিফর্ম হয়ে গেছে। আচ্ছা, তাহলে 5টা যদি ক্রাইটেরিয়া মনে রাখলেই হয়ে যাবে। এখান থেকে পরে চলে যাবে সেফ ড্রিঙ্কিং ওয়াটার কাকে বলে, আদার ক্রাইটেরিয়া অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। ওয়াটার মধ্যে অনেক কিছুই প্রশ্ন আছে, সব যে কোনো জায়গায় চলে যাবে। আর যেহেতু আমরা তোমার ইয়াতে গেছিলাম বোধহয় যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমরা ডে ভিজিটে গেছি, তাহলে এই প্রশ্ন ডে ভিজিট থেকেও আসতে পারে। সেফ ওয়াটার এবং এক্সক্রিটা ডিসপোজাল, ওইখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। ডে ভিজিটের বই থেকেও ধরতে পারে, বক্স কোয়েশ্চেন আসতে পারে, রিটেনে আসতে পারে, ভাইভা আসতে পারে, বিভিন্নভাবে এই প্রশ্নটা আসতে পারে, মনে রাখো। আরেকটা প্রশ্ন দেখি। A patient has come to you with complaint of low grade fever, cough for more than 4 weeks of and hemoptysis. What is your probable diagnosis? Name the investigations will you suggest for confirmation of the diagnosis. এটা আমরা আগের ক্লাসে দেখছি, এই ধরনের কাছাকাছি প্রশ্ন, এটা বললাম না একই প্রশ্ন। পরে দেখি, sources of safe drinking water become unavailable in the flood affected area. Being a physician, what advice will you give to the affected people so that they can get safe water there? এই ধরনের একটা প্রশ্ন আমরা আগে আলোচনা করছি। যে কোনো ডিজাস্টার অথবা বলছে বন্যার কথা বা অন্য কোনো কারণে যদি তোমার সেফ ওয়াটার পাওয়া না যায়, অথবা এরকম বলা হয় যে অনেক সময় এই ধরনের প্রশ্ন স্যাররা করে যে টিউবওয়েল যা ছিল বা অন্য ওয়াটার যা ছিল সব বন্যার পানিতে ডুবে গেছে, তাইলে কি করবা? এই প্রশ্নটা আমরা আলোচনা করছি, কিভাবে ওয়াটার পিউরিফাই করতে হয়। এখানে বিশেষ করে সেই প্রশ্নে চলে আসবে যে তোমার হ্যালোজেন ট্যাবলেট, ক্লোরিন ট্যাবলেট, যেটা আমরা বলেছিলাম 0.5 গ্রাম ফর 20 লিটার অফ ওয়াটার, দ্যাট ইজ একটা মাঝারি সাইজের কলসের জন্য কতক্ষণ রাখবে, 1 ঘন্টা। এরপরে রিলিভেন্ট কোয়েশ্চেন গুলো এখান থেকে পড়বে, এটা আমরা আগে আলোচনা করছি একটু।
তারপরে দেখি আরেকটা প্রশ্ন, ইউ আর এ মেডিকেল অফিসার ইন ইউএসসি, a child of 5 years came to you with night itching, follicular lesion at axilla, buttock, ankle, and palm, with papule and pustule. How will you manage this case? তাহলে এখানে কিন্তু প্রশ্ন আসছে, লেখা কি ম্যানেজ দিস কেস। আসলে তো স্যার যদি জিজ্ঞাসা করে যে ডায়াগনোসিস কি, তাহলে বলতে হবে না, বলতে হবে, যদিও প্রশ্নের মধ্যে ডায়াগনোসিস লেখা নাই বা প্রশ্ন জানতে চায় না, এক্সামিনার কিন্তু জিজ্ঞাসা করতেই পারে যে একটা এরকম একটা তুমি এলাকায় দেখলা যে বাচ্চারা কমপ্লেন করলো এসে ইচিং, চুলকায় রাত্রে বেলায় বেশি, হ্যাঁ লিশন আছে মেইনলি এক্সিলাতে, বাটক, অ্যাঙ্কেল, পামে থাকে, এগুলোকে মোটামুটি বোঝাই যাচ্ছে এটা স্কেবিস, এটা স্কেবিস। আর স্কেবিসের ট্রিটমেন্ট তো জানতেই হবে, একদম যখন নতুন ডাক্তারে রুগী দেখবা কিছু কিছু রুগীর মধ্যে স্কেবিসটা অবশ্যই পাওয়া যাবে, এবং দেখবা যে গ্রামের মধ্যে স্কেবিসের যে কত উল্টা পাল্টা চিকিৎসা হয় বলার মতো না। যদি স্কেবিসটা বুঝতে না পারো, ডায়াগনোস করতে না পারো, তাহলে একটা লজ্জাকর ব্যাপার হবে। এখন কথাটা বলা হচ্ছে ম্যানেজ করবা কি করে, এটা তাহলে ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট দুটা টার্ম আমরা জানি, মেডিসিন ওয়ার্ডে তো তোমরা ভালো করে জানছো পারবা। ম্যানেজ করতে গেলে ট্রিটমেন্টও আসবে, আদার থিংও আসবে। কিন্তু আদার থিংসটার মধ্যে জোর আমরা দিই যে ট্রিটমেন্ট তো আমরা করবো পেশেন্টকে ট্রিটমেন্ট করে দিলাম, দেখবে রুগীটা ভালো হয়ে যাবে। স্কেবিসের যদি ট্রিটমেন্ট দাও, কয়েকদিন পরে 15-20 দিন 1 মাস পরে আবার আসতেছে, আবার যাইতেছে, আবার আসতেছে, তার মানে কি, তাহলে বলবো যে ডাক্তার সাহেব কি ওষুধ দেন ভালো হয় আবার হয়, তুমি দেখলা যে না এটা তো স্কেবিসই আসলে, তারপর কেন হচ্ছে, তাকে যে অ্যাডভাইস দেওয়ার কথা ছিল সেটা তুমি দেও নাই। স্কেবিসের ক্ষেত্রে আমি যখন জিপি করতাম, ওই রুগীকে ট্রিটমেন্ট তো লিখে দিতাম, বেশিক্ষণ লাগতো না, রুগীকে বুঝাইতে কমপক্ষে 10 মিনিট এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন, কতদিন পরে আবার রিপিট করবেন, কতদিন ব্যবহার করবেন, কতদিন পর পর করবেন, তাহলে বিভিন্ন রকমের ওষুধ আছে তাই না। কতগুলা ওষুধ আমরা দেখবো যে মনে করো যে ওই বেনজাইল বেনজয়েট ইউজ করা হইতো আগে, বেনজাইল বেনজয়েটটা একটু কি লাগে, একটু তোমার একটু গন্ধ টন্ধ থাকে বেশি আর কি, যেন বেনজাইল বেনজয়েটটা আজকাল একটু কমই ইউজ করা হয়। আর আমরা এখন ইউজ করি কি মেইনলি পাইরিথ্রিন যেটা আছে, হ্যাঁ ওইটা ইউজ করি, বাইরে স্ক্যাবেক্স বা এরকম নামে কিনতে পাওয়া যায়, এই ওষুধগুলো আমরা আজকাল ইউজ করি বেশি। আর যদি অনেক সময় মজার প্রশ্ন থাকে এখানে, যদি ছোট বাচ্চা হয়, একদম ছোট বাচ্চা ওষুধ দেওয়া মুশকিল, তাহলে আমরা কি ইউজ করব, এইগুলি কিন্তু বুদ্ধি করে প্রশ্নটা কি বলতেছে সেইভাবে উত্তর দিতে হবে। আর এখানে যেটা বলতে হবে, আমি যেটা বলতে চাচ্ছি, ম্যানেজ করতে গেলে প্রথমেই বলবা যে নিজে তো চিকিৎসা করবেই, আশেপাশে যারা আছে, তার যে বাড়িতে থাকে, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের, হ্যাঁ যারা একসাথে খেলাধুলা করে, সবাইরই এট এ টাইম চিকিৎসা করতে হবে, সবাইকে কি এট এ টাইম চিকিৎসা করতে হবে, নাহলে একজনের হবে ভালো হবে, আবার তার থেকে আবার স্প্রেড করবে, আরেকজনের হবে, এইভাবে চলতেই থাকবে, একটু ভালো হবে আবার আরেকজনের হবে। তাইলে চিকিৎসা যখন করবে ওই বাড়ির বা ওই ফ্যামিলির সবাইকেই করতে হবে। আর সাধারণত স্কুলে বেশি হয়, ছোট বাচ্চাদের ক্লাসে অথবা মাদ্রাসায়, হ্যাঁ বা একসাথে যখন পুলিশ ব্যারাকে থাকে, একসাথে মানুষ একসাথে থাকে, একই রুমে অনেক মানুষ থাকে, তাদের হয়, এখানে একসাথে সবার চিকিৎসা করতে হবে। এবং যদি বেনজাইল বেনজয়েট দিই তাহলে কিভাবে চিকিৎসা করবে, বা পাইরিথ্রিন দিলে কিভাবে করবে, কোনোটা হয়তো আমরা জানি যে কোনোটা হয়তো পরপর 3 দিন লাগাইতে হবে, বা কোনোটা হয়তো যে আজকে লাগালো একদিন গোসল বন্ধ থাকবে, 7 দিন পরে আবার লাগাবে, যেটা যে ধরনের ডিরেকশন আছে, কোন ওষুধটা আমরা ইউজ করতে বলতেছি সেইটা সেইভাবেই লাগাবে, এটা মনে রাখতে হবে। আর পুরা যে কাপড় চোপড় যা পড়ছে এতদিন এবং বিছনা পাতে যা আছে, তার বিছনার কাবার টাবার সহ সব একদম গরম পানিতে ধুয়ে সিদ্ধ করে ফেলতে হবে, নাহলে তার পজিটিভ এজেন্টটা কিন্তু মারা যায় না। আর এখানে একটু সঙ্গত কারণে এই প্রশ্নে চলে আসবে যে স্কেবিসের পজিটিভ এজেন্ট কি, হ্যাঁ এখান থেকে যে তোমার চলে যাবে ইচমাইট গুলা চলে যাবে, সার্কোপটিস কেবিআই কি,
এইটা কিন্তু প্রশ্নগুলো রিলিভেন্ট কোশ্চেন চলে আসবে। এইখানে আরেকটা প্রশ্ন আমরা এমনিই ধরবে যে কয়েকটা তুমি ডিজিজ এজেন্টের নাম বলো, যে সে নিজে ডিজিজ এজেন্ট আবার নিজেই ভেক্টর, নিজেই ডিজিজ এজেন্ট নিজেই ভেক্টর। এই প্রশ্ন কিন্তু কমন প্রশ্ন, আমি তো ধরি। তাহলে একটা হলো এই সার্কোপ্টিস কেভিয়া, যেটা সে নিজে ডিজিজ এজেন্ট, সে কিন্তু এক জায়গায় থেকে নিজে হাইটা হাইটা এক রোগী থেকে আরেকজনের মানুষটা চলে যাচ্ছে, সে ভেক্টরও আবার ডিজিজ এজেন্টও। সেরকম লাউস মাথার উকুনটা নিজেই এজেন্ট নিজেই ভেক্টর, নিজেই এজেন্ট নিজেই ভেক্টর। এই কিছু সুন্দর সুন্দর প্রশ্ন, যদিও বইয়ে থাকে না, স্যাররা প্রায়ই করেন, আর উত্তরটা দিতে পারলে স্যাররা অনেক খুশি হয়, তাই না? এটি মনে রাখবা। আরেকটা প্রশ্ন দেখি আমরা। an infant of 10 months old who is flavy edematous and has anemia. History of revealed that the baby has fed on milk only. What is your diagnosis? Explain the reason. তাহলে এটা বোঝা যাচ্ছে যে একটা বাচ্চা আসলো 10 মাসের, শরীরটা একদম থলতলা ফ্লেভি হয়ে রয়েছে, এনিমিয়া আছে, ইডিমেটাস, এবং হিস্ট্রি নিয়ে দেখা গেল যে সে শুধু দুধ খাচ্ছে, 10 মাস বয়স পর্যন্ত শুধু অনলি মিল্ক খাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে, আর কিছুই খায় না। তোমার ডায়াগনোসিসটা কি? এটা আমরা নিউট্রিশনের চ্যাপ্টারে পড়ছি এই প্রশ্ন এই ধরনের। আর কি হচ্ছে মিল্ক ইনজুরি সিনড্রোম। মিল্ক ইনজুরি সিনড্রোম, আমরা জানি যে একটা বাচ্চার বয়স যখন 5 মাস পার হয়ে যায় তখন কিন্তু আর শুধুমাত্র মায়ের দুধে কাজ হয় না, তাই না? মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবারও খাইতে হবে। 5 মাস বা 6 মাস থেকে অন্যান্য দুধও খাইতে হবে। মায়ের দুধ তো খাবেই, মিনিমাম 2 বছর কিন্তু মায়ের দুধ অবশ্যই খাবে। সেই সাথে অন্যান্য খাবার তাকে এড করতে হবে 5 থেকে 6 মাসের মধ্যে। এই বাচ্চাটা যেহেতু অন্য কিছু খায় না, তাই জন্য তার ডেফিসিয়েন্সি হয়ে গেছে, তাই না? মিল্কের মধ্যে যখন জিজ্ঞাসা করি যে মিল্কের ডেফিসিয়েন্সি কি, আমরা মিল্ক পড়ছি, মিল্ক বর্ন ডিজিজ কাকে বলে, মিল্কের তোমার কম্পোজিশনটা কি, হিউম্যান মিল্ক আর তোমার ওই বোভাইন বা কাউ মিল্কের মধ্যে কি পার্থক্য, হ্যাঁ? তারপরে তোমার মিল্কের তোমার কি বলে ইম্পর্টেন্সটা কি মায়ের জন্য এবং বাচ্চার জন্য, বুকের দুধ কিভাবে হেল্পফুল হয়। এবং আরেকটা প্রশ্ন থাকে যে শুধু যে মায়ের আর বাবা বাচ্চার জন্য না, অনেক সময় বলে যে বাবার জন্য ব্রেস্ট ফিডিংটা ইম্পর্টেন্ট, তাই না? কারণ কি, ব্রেস্ট ফিডিং করলে কোটা দুধটা আর কিনতে হয় না, সেই জন্য বাবার জন্য সাশ্রয় হয়ে যায়। তো এই ক্ষেত্রে কতদিন তাহলে আমরা যেটা চলে যাবে এখানে যে তোমার উইনিং ফুডে চলে যাবে প্রশ্নটা। উইনিং ফুড কাকে বলে, উইনিংটা আমরা কিভাবে শুরু করব, হ্যাঁ? আর এটা যদি উইনিংটা ঠিক মতো না হয়, এই প্রশ্নটা আমরা জানতে হবে, তাহলে কি সমস্যা? উইনিংটা আসলে কি, যে 5-6 মাস হওয়ার পরে গ্রাজুয়ালি তাকে আমরা তার খাবারটা শিফট করব, চেঞ্জ করব, অ্যাডাল্ট ডায়েটের দিকে আস্তে আস্তে যাব। প্রথম দিনেই যদি একটা বাচ্চার বয়স 5 বছর বা 6 বছর হইলো, প্রথম দিন যে আমরা খাবার দিলাম, প্রথম দিনে কি তাকে পোলাও, কুরমা, ডিম এগুলি সব একবারে দিয়ে দিব? তাহলে তো অবস্থা কাহিল হয়ে যাবে। এটি জানতে চায় যে যদি প্রপার উইনিং না হয় তাহলে ম্যাল নিউট্রিশন তো হয়, আবার ওদিক দিয়ে ডায়রিয়া হয়ে যেতে পারে। উল্টাপাল্টা খাবার যদি বাচ্চাটাকে প্রথমে দাও, উল্টাপাল্টা খাবার দিলে ডায়রিয়া হয়ে যাবে। এটা কিন্তু বলতে হবে যে উইনিং ঠিক মতো না হলে কি সমস্যা। তাহলে উইনিংটা ক্রমান্বয়ে করতে হবে। আমরা যেমন প্রথমে কি করতে পারি, সাধারণত আমরা মনে কর ডিমের কুসুমটা একটু টাচ করা, একদিন একটু খাইলো, প্রথম দিন তো ডিম খাইলো, ডিমের কুসুমটা খাইলো, বা একটু ফলের রস খাইলো, হ্যাঁ, একটু অ্যাডজাস্ট হলো, তার স্টোমাকটা অ্যাডজাস্ট হলো, তারপর আস্তে আস্তে অন্যান্য খাবারগুলো আমরা যেটা বলতেছে যে খিচুড়ি অল্প 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 দিয়ে অভ্যাস করতে হবে। তারপরে 2 বছর পরে একরকম, 5 বছর হয়ে গেলে মোটামুটি অ্যাডাল্টের মতোই খাবারই খাবে। আর সবসময় শুধু বাচ্চাকে আলাদা করে খাবার দেওয়া কিন্তু ভালো না, ফ্যামিলি ডায়েটে দেওয়াই উৎসাহিত করা হয়। এবং তাকে সবসময় যে খুব ভালো ভালো দামি খাবার দিতে হবে সেটাও কিন্তু না। এইগুলো মনে রাখবা। তুমি যখন একটা গ্রামে গেলা বা একটা সাধারণ ফ্যামিলিকে বললা যে উইনিং এর জন্য, তাকে সবসময় কি যদি বলো দামি দামি ফল কিনে খাওয়াবেন, ডিম দুধ খাওয়াবেন, সবসময় সম্ভব না। ফ্যামিলি তার কাছে সুইটেবল যেটা, এবং খাবারটা যেন ব্যালেন্স ডায়েট হয়, সব ধরনের তোমার যে
কম্পোজিশন গুলো ঠিক মতো যাচ্ছে কিনা, কোন বয়সে কোনটা দরকার, এইগুলা মনে রেখে বলতে হবে। ব্যালেন্স ডায়েটের সাথে আইডিয়া থাকতে হবে। এই প্রশ্ন থেকে কিন্তু আমরা সাধারণত চলে যায় নিউট্রিশনের মধ্যে, ব্যালেন্স ডায়েটের সাথে চলে যাবে, এখানে উইনিং এ চলে যাবে। এইগুলা মনে রাখবা। হ্যাঁ, তো এইভাবে প্রশ্নটা হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। বেশিক্ষণ থাকলে তোমাদের ধৈর্য থাকে না, আবার শুনতেও চাও না। যতটুকু আলোচনা হয়েছে সুন্দর করে পড়বা, আর রিলিভেন্ট কোশ্চেন গুলা পড়বা। আর এই কোশ্চেনে যে ধরবে এরকম কিন্তু কথা না, স্যাররা প্রশ্ন নিয়েও আসেন কিন্তু। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আর কিছু আলোচনা করব। আজকে থাকি এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।